কি বললি? তুই আমাকে বিয়ে করতে পারবি না? যেটা আমার হবে না সেটা আমি অন্য কারোর হতে দেব না। তুই গাছ হয়ে এই বনে দাঁড়িয়ে থাকবি শত বছর। হে 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 হে। সিধু বাবা, সিধু, ওঠ রে বাবা, বেলা হয়ে গেছে। গরুগুলো খিদের জ্বালায় ডাকাডাকি করছে। ওদেরকে আজ ঘাস খাওয়াতে নিয়ে যাবে না নাকি? মা, একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, সেটা আর তোমার সহ্য হলো না। দ্যাত দিলে তো ঘুমটা ভেঙে। সহ্য হবে না কেন? কিন্তু গরুগুলোর মুখে একটু কিছু না দিলে হবে? খেতে না পারলে ওরা দুধ দেবে কেমন করে? গরুর ওই দুধটুকু বেচেই তো আমাদের মা ছেলের সংসারটা কোনো মতে চলে। হ্যাঁ মা, ওসব আমি জানি, তোমাকে এবার নতুন করে বলতে হবে না। আজ গরুগুলোকে ওই মায়াবনে ঘাস খাওয়াতে নিয়ে যাব, তাই একটু ঘুমাচ্ছিলাম। ওই মায়াবনে কেন যাবি রে বাবা? গ্রামের সবাই বলা বলি করে ওই বনের ভেতর নাকি জাদুর শক্তি আছে, তাই গ্রামের কেউ সেখানে বেশি যায় না। আর তুই ওই মায়াবনে গরুগুলোকে নিয়ে যাবি? মা, আমি ওসব বিশ্বাস করি না। আর বনের মধ্যে জাদু শক্তি থাকলেও বাকি, আমি তো আর সেই শক্তির সন্ধানে যাচ্ছি না। আমি আমার গরুগুলোকে ঘাস খাইয়ে আবার নিয়ে চলে আসবো, ব্যাস। কিন্তু বাবারে, ওই বনের মধ্যে তুই একা যাবি, কখন কোন বিপদ চলে আসে কে জানে। মা, কিছুই হবে না, এত চিন্তা করো না তো। আমি গরুগুলোকে খাইয়ে আবার এক্ষুনি চলে আসব। তুমি খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে কটা খেয়ে তবেই যাব। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এরপর সিধু খাবার খেয়ে গরুগুলোকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে সে বনের ভেতর ঢুকল। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। লালি, দেখ এই বনের মধ্যে কত সুন্দর কচি কচি ঘাস। আজ তো তোদের পেট ভরে যাবে। চল, তোদের ঘাসে বেঁধে দিয়ে আমি একটা গাছের নিচে বসবো। লালি, তোর বুঝি কচি কচি ঘাস দেখে খুব আনন্দ হচ্ছে? নে, খাওয়া শুরু কর। আজ পেটটা ভরে খাবি আর বালতি ভরে দুধ দিবি। সিধু গরুগুলোকে ঘাসে বাঁধতে লাগল। হঠাৎ সে কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। এদিক সেদিক তাকিয়েও কাউকে পেল না। আরে লালি, এই গভীর জঙ্গলের মধ্যে কেউ যেন কাঁদছে। কিন্তু জঙ্গলে কে কাঁদবে? আশেপাশে তো কাউকে দেখছি না, তবুও যেন কান্নার শব্দ বাতাসে ভেসে আসছে। আচ্ছা লালি, তুই খা, আমি একটু আশপাশটা ঘুরে দেখে আসি এমন করে কে কাঁদছে। কৌতূহল সামলাতে না পেরে সিধু বনের ভেতর একটু এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সে দেখল একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটি এত পুরনো যে তার শিকড় মাটির ওপর উঠে এসে সাতের মতো ছড়িয়ে আছে। আরে বাব্বা, এ কত বড় বটগাছ! এত বড় গাছ তো আমি জীবনে কখনো দেখিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মনে হচ্ছে এই গাছের ভেতর বা আশেপাশেই কেউ কাঁদছে। কান্নার শব্দ তো এই গাছের আশপাশ থেকে আসছে। কে এখানে? কে কাঁদছে এখানে? বটগাছের পাশে থাকা ছোট্ট একটা গাছের ভেতর থেকে হালকা সোনালি আলো জ্বলে উঠল। তারপর সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। তার ডানা রূপালি, চুল সোনালি, আর চোখে যেন চাঁদের আলো ঝলমল করছে। আরে বাব্বা, এ তো সুন্দর মেয়ে, আমি তো আগে কখনো দেখিনি। কে তুমি? আর এমন করে আলো থেকে মানুষের রূপই বা নিলে কেমন করে? আমি একজন পরী। পরী? ওরে বাপরে, শুনেছি পরীরা নাকি মানুষ ধরে নিয়ে মেঘের রাজ্যে নিয়ে যায় আর সেখান থেকে টুপ করে ফেলে দেয়। ওরে বাপরে! ভয় পেও না, আমি ডাইনি নই, আমি পরী। আর পরীরা কখনো কারোর ক্ষতি করে না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমার কোনো ক্ষতি করবে না তো? হ্যাঁ, সত্যি বলছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো জানি পরীদের নিজেদের রাজ্য আছে,
তা পরি, তুমি পরিরাজ্যে না থেকে এখানে কেন? আর তুমি এভাবে এখানে কাঁদছিলে কেন? এই যে এই গাছটার জন্যই আমি কাঁদছি। একটা গাছের জন্য কাঁদছো? কিন্তু কেন? গাছের জন্য আবার কেউ কাঁদে নাকি? এটা কোনো সাধারণ গাছ নয়, এটা আমার ভালোবাসার মানুষ, সেই গাছের মধ্যে বন্দী হয়ে আছে। এসব তুমি কি বলছো? মানুষ কিভাবে গাছের মধ্যে বন্দী হতে পারে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু খোলসা করে বলো দেখি। আমার অতীত যে খুব খারাপ, শুনে আর কী বা করবে, তবুও শুনতে যখন চেয়েছো, শোনো। অনেক বছর আগে এই বনের পাশে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজপুত্রের নাম ছিল অভি। সে ছিল দয়ালু এবং সাহসী। পশু পাখি আর বনকে সে খুব ভালোবাসত। একদিন শিকার করতে সে এই বনে আসে। হঠাৎ সে দেখতে পায় একটি সাদা হরিণ শিকারীর ফাঁদে আটকে পড়েছে এবং হরিণটি ভয়ে কাঁপছে। হরিণটার কি অবস্থা! ফাঁদে আটকে পড়েছে, ছুটার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমাকে এক্ষুনি হরিণটাকে মুক্ত করতে হবে, না হলে হরিণটি যে মারা যাবে। হরিণটি মুক্ত হতেই হঠাৎ চারিদিকে সোনালি আলো ঝলমল করে উঠল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক পরী। সে কি কথা? হরিণ থেকে তুমি এমন অপরূপ সুন্দরী হলে কেমন করে? আসলে আমি একজন পরী। আমার মা বলে মানুষেরা নাকি খুব খারাপ হয়, তাই মানুষদের পরীক্ষা করার জন্য আমি হরিণের রূপ নিয়েছিলাম। তুমি তো আমাকে মুক্ত না করে আমাকে বন্দি করে নিয়ে যেতে পারতে। পশু পাখি বন্দি নয়, মুক্তই ভালো লাগে। তোমার চিন্তাভাবনাটা জেনে খুব ভালো লাগলো। তুমি খুব ভালো মনের মানুষ। তোমার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। সেই দিনের পর থেকে অভি আর পরী প্রায়ই বনে এসে কথা বলতো, ঘুরত। আস্তে আস্তে তাদের ভেতরে বন্ধুত্ব হয়, আর সেই বন্ধুত্ব থেকে ভালোবাসা। রূপা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তোমাকে আমিও ভালোবাসি। আমি আমি তোমাকে বিয়ে করতে রাজি, অভি। রূপা, তাহলে চলো আমরা আজই বিয়ে করি। শুভ কাজে দেরি করতে হয় না। আজই? আজ হলে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো তাহলে। না না না, এমনটা হতে পারে না। আজ কত বছর ধরে আমি এই ছেলেটাকে পাহারা দিচ্ছি। আমি ওকে বিয়ে করব। এমন পবিত্র মনের, ভালো স্বভাব চরিত্রের একটা মানুষ আমার যে বড্ড প্রয়োজন। একে বিয়ে করতে পারলে যে আমি মানুষ জাতির রানী হতে পারবো, ডাইনি রানী। দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া এখানে। আমি ডাইনি, আমি তোকে বিয়ে করব। তুই আমাকে ছাড়া কাকে বিয়ে করতে যাচ্ছিস? বিয়ে? আমি তো তোমাকে চিনিই না। আমি তোমাকে কেন বিয়ে করব? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের মাঝে তুমি কোথা থেকে এলে? তোমার মতো ডাইনিকে অভি বিয়ে করবেই বা কেন? পরি, তোর এত বড় সাহস! আমার কথা কাটলি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমি থাকতে তুমি রূপার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার যা করার আমার সাথে করো। আচ্ছা ঠিক আছে, তোর রূপার আমি কোনো ক্ষতি করব না। তাহলে তুই আমার সাথে বিয়ে করে নে, আমি কাউকে কিচ্ছু বলবো না। না না, আমি শুধু রূপাকে ভালোবাসি। আমার জীবন থাকতে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বললি? তুই আমাকে বিয়ে করতে পারবি না? যেটা আমার হবে না সেটা আমি অন্য কারোর হতে দেব না। তুই গাছ হয়ে এই বনে দাঁড়িয়ে থাকবি শত বছর। না, এটা কি হলো অভি? অভি, তুই আমার ভালোবাসাকে গাছ বানিয়ে দিলি ডাইনি। আমি তোকে ছাড়বো না। মূর্খ পরি, তুই আমার কিছুই করতে পারবি না। আমার সাথে লড়াই করার শক্তি তোর নেই।
তোর কিছু করতে না পারলেও আমি আমার অভিকে তো মুক্ত করতে পারবো। মুক্ত করতে পারবো? যা যা যা, গিয়ে দেখা সেটাও পারবি না। এসব কি হচ্ছে? আমার জাদু কাজ করছে না কেন? তোর জাদু কাজ করবে না রে, যতক্ষণ না তুই এই গাছকে ছুঁয়ে জাদু করবি। আর এই গাছের চারপাশে আমি এমন জাদু করে রেখেছি, তুই এর কাছে যেতে গেলেই পাথর হয়ে যাবি। নে এবার ভাব তুই কি করবি। পাথর হয়ে সারা জীবন কাটাবি, নাকি ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকবি? অভি, এসব কি হয়ে গেল? আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো? আমি তো তোমাকে ছুঁতেও পারবো না। আমিও যদি পাথর হয়ে যাই তবে তোমাকেও কখনো মুক্ত করাতে পারবো না। অভি, এখন আমি কি করব? তার মানে সেই থেকে অভি এমন বটগাছ হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আর সেই থেকেই আমি এখানে বসে বসে কাঁদি। জানি না আর কখনো আমি আমার অভিকে দেখতে পাবো কিনা। আচ্ছা পরি, এই জাদু ভাঙার কি কোনো রাস্তা নেই? পরি, আর কেঁদো না। আমি এই জাদু ভাঙার উপায় জেনে এসেছি ওই শয়তান ডাইনির থেকে। পেঁচা, পেঁচা, তুমি সত্যি বলছো? আমায় বলো কি সেই উপায়? কি করে আমি আমার অভিকে আবার আগের মতো মানুষ করতে পারবো? যদি কোনো পরি নিজের ইচ্ছায় এই গাছকে বিয়ে করে, তবেই তোমার অভি গাছ থেকে মানুষ হবে। আমি তো আমার অভিকে বিয়ে করতে রাজি, কিন্তু আমি অভিকে ছুঁতে গেলেই তো পাথর হয়ে যাবে। তাহলে এখন কি উপায়? পেঁচা ডাইনির জাদু ভাঙার কি কোনো উপায় নেই? আছে রাখাল, একটা উপায় আছে। কি উপায়? বনের গভীরে একটি কালো কুমো আছে, সেখানে ফুটে থাকে নীল আগুনের ফুল। যদি সেই ফুল এনে এই গাছের সামনে রাখতে পারো, তবেই ওই ডাইনির জাদু ভেঙে যাবে। কিন্তু সেই কুয়ো পাহারা দেয় ডাইনির ছায়া, সেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ওখান থেকে কি করে নীল আগুনের ফুল আনবো? আমি যাব কালো কুয়ায় নীল আগুনের ফুল আনতে? না না, আমি তোমাকে কালো কুয়ার কাছে যেতে দেব না। ওখানে গেলে যে মৃত্যু হবে। আমাদের জন্য তোমার জীবনকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমার কিছুই হবে না, আমি ঠিক নীল আগুনের ফুল নিয়ে আসব। তুমি চিন্তা করো না পরি, তোমাদের সাহায্য করতে পারলে যে আমি বড্ড খুশি হব। তুমি এত করে যখন বলছো, তাহলে যাও, কিন্তু খুব সাবধানে যাবে। চলো রাখাল, আমি তোমাকে পথ দেখাবো। সেই রাতেই সিধু ও পেঁচা পাখি কালো কুয়োর উদ্দেশ্যে রওনা দিল। কুয়োর কাছে পৌঁছতেই চারিদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো। এ তো কালো ধোঁয়া কোথা থেকে আসছে? সিধু, তাড়াতাড়ি তোমার চোখ মুখ বন্ধ করো। কালো ধোঁয়া যেন তোমার চোখে মুখে না যেতে পারে, তাহলে যে ডাইনি টের পেয়ে যাবে নীল আগুনের ফুল কেউ তুলতে এসেছে। ঠিক আছে পেঁচা। কুয়োটা কি অনেক গভীর পেঁচা পাখি? আরে না না, বেশি গভীর না। এটা ডাইনির একটা ফাঁদ। উপর থেকে দেখলে মনে হয় ভীষণ গভীর, আসলে কুয়োটি একদম গভীর না। জলদি করো সিধু, না হলে ডাইনি এক্ষুনি চলে আসবে। সিধু কুয়োর ভেতরে উকি দিয়ে দেখল একটি ফুল নীল আলোয় জ্বলজ্বল করছে। সে সাহস করে কুয়োর ভেতর হাত ঢুকিয়ে নীল আগুনের ফুল তুলে আনলো। এই তো সেই ফুল, পেরেছি আমি। তাড়াতাড়ি এখান থেকে চলো সিধু, এত সময় ডাইনি বোধহয় টের পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জলদি চলো পেঁচা পাখি। কিছুক্ষণ পরে সিধু বটগাছের কাছে এসে পৌঁছল। ফুলটি নিয়ে বটগাছের কাছে রাখতেই বজ্রের মতো একটি বিকট শব্দ হলো। এই তো ডাইনির অভিশাপ ভেঙেছে। এই নাও মালা পরি,
তুমি এই গাছটিকে এবার বিয়ে করো, তবেই তোমার অভিশাপ মুক্ত হয়ে পুনরায় মানুষ হবে। সিধু আর পেঁচা মিলে পরীর শাখে সেই গাছটির বিয়ে দিল। ফুলের মালা হাতে নিয়ে পরী গাছটিকে ঘিরে 7 পাক ঘুরল। তারপর পরী আলতো করে মালাটা গাছের এক ডালে পরিয়ে দিল। গাছের পাতাগুলো হালকা কাঁপতে লাগল। কিছুক্ষণ পরেই গাছটির শরীর ধীরে ধীরে বদলে ডালপালা আর পাতাগুলো মিলিয়ে গিয়ে গাছটি মানুষের রূপে ফিরে এলো। রূপা, রূপা, আমি আবার মানুষ হয়ে গেছি। আমি যে সবকিছু দেখতে পারছিলাম রূপা। অভি দেখো, আজ মনে হচ্ছে পুরো বনটা খুশিতে মেতে উঠেছে। এতদিন যেন সবকিছু নিস্তব্ধ ছিল। হ্যাঁ রূপা, তুমি ঠিকই বলেছ। তুমি না থাকলে আমি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্ত হতে পারতাম না। তোমার জন্যে আমি আজকে আমার মানুষ রূপ ফিরে পেয়েছি। তুমি শুধু সাহসী নও, তোমার হৃদয়ও খুব ভালো। তোমার এই উপকারের কথা আমরা সারা জীবন মনে রাখবো সিধু। আমি তো শুধু তোমাদের বিপদ থেকে রক্ষা করেছি, এর বেশি কিছু না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে পারাটাই যে মানুষের সবথেকে বড় মানবতা। নাও সিধু, এটা তোমার জন্য। না না, আমার এসব লাগবে না। আমি কোনো স্বার্থের জন্য তোমাদের সাহায্য করিনি। আমি এটা ভালোবেসে তোমাকে উপহার দিলাম। আশীর্বাদ করি তোমার ঘরের সমস্ত অভাব, দুঃখ, কষ্ট দূর হোক। ধন্যবাদ তোমাদের। আমিও আশীর্বাদ করি তোমরা সারা জীবন সুখে শান্তিতে ঘর করো। চলো অভি, আমরা এবার পরিরাজ্য খেতে যাই। জ্বালানিগুলো হাতির পিঠে তোলা হলো, আর মোহিনী চড়ে বসলো সিংহের পিঠে। বাকি সব বন্ধুদের সাথে নিয়ে মোহিনী ধীরে ধীরে তার বাড়ির দিকে রওনা দিল। যা তুই, আমিও দেখব এই জঙ্গলের প্রাণ হয়ে তুই আর কতদিন থাকিস। খুব শীঘ্রই তোর শক্তি আমি হাতিয়ে নেব। কি অপূর্ব স্বাদ, একদম ডাসা ডাসা পেয়ারা। কিরে গুলটু, খাবি নাকি? আমরাও খাবো বন্ধু, আমাদেরও দাও, আমরাও খাবো। আচ্ছা আচ্ছা, সবাই অপেক্ষা করো, আমি তোমাদের সবাইকে দেব। জঙ্গলের ভেতর হাসি আর আনন্দের শব্দ ভেসে উঠল। ঠিক তখনই একটি সবুজ টিয়া পাখি উড়ে এসে মোহিনীর কাঁধে বসলো। এই মোহিনী, তুই এখানে বসে পেয়ারা খাচ্ছিস? ওদিকে তো ঠাকুমা তোকে ডেকে ডেকে গলা ফাটিয়ে মরছে। ইস, আমি তো একদমই ভুলে গেছি, বাড়িতে তো কোনো জ্বালানি গাছ নেই। ঠাকুমা আমাকে জ্বালানি নিয়ে যেতে বলেছিল। তাড়াতাড়ি জ্বালানি নিয়ে বাড়ি যা মোহিনী, না হলে কিন্তু আজ তোর কপালে ঘোর বিপদ আছে। বুঝলাম। বন্ধুরা, তোমরা সবাই আজ যে যার ঘরে চলে যাও, কাল আবার তোমাদের সাথে ওই ছাইতেন তলায় ফের দেখা হবে। এরপর হাতির পিঠে বসে মোহিনী আর তার সব পশু বন্ধু জঙ্গলের গভীরে কাঠ খুঁজতে এগিয়ে গেল। কিছু দূর যাবার পর তারা দেখতে পেল একটা জায়গায় প্রায় সব গাছ শুকিয়ে আধা মরা হয়ে দাঁড়িয়ে আছে। পাতাগুলো সব ঝরে গেছে আর ডালপালাগুলো সব নিস্তে ছুঁয়ে পড়েছে। আহারে, এখানকার গাছগুলো তো প্রায় সবই শুকিয়ে গেছে। তোমাদের এমন অবস্থা কেন বন্ধুরা? মোহিনী, এই জায়গাটা নদী থেকে অনেক দূরে, তাই আমরা সহজে জল পাই না। তার ওপর এখন খরার সময়, জলের অভাবে আমরা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছি বন্ধু। তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি এখনই তোমাদের ঠিক করে দিচ্ছি। তাই
হাত থেকে বেরোতে লাগলো উজ্জ্বল সবুজ আলো। আর সেই আলোয় শুকনো গাছপালা, লতা আর পাতার ওপর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যেই শুকনো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। ধন্যবাদ বন্ধু, তুমি এই জঙ্গলের প্রাণ। তোমার কারণে আমাদের মন এত সুন্দর। তুমি না থাকলে হয়তো আমরা অনেক আগেই মরে যেতাম। না বন্ধু, তোমরা আছো বলেই তো আমি আনন্দ খুঁজে পাই। তোমাদের শান্তি আর সুখে আমার সুখ। এই বনই তো আমার পরিবার। এই জ্বালানি কাঠগুলো তোমার জন্য বন্ধু। এগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। কেমন, বাড়ি ফিরে যাও। এত জ্বালানি, আজ তো দাদি খুব খুশি হবে। এতগুলো জ্বালানি বাড়ি নিয়ে যাব কি করে? এবার তুমি আমার পিঠে চড়ে বসো বন্ধু। জ্বালানিগুলো হাতির পিঠে তোলা হলো। বাকি সব বন্ধুদের সাথে নিয়ে মোহিনী ধীরে ধীরে তার বাড়ির দিকে রওনা দিল। মোহিনী, ও মোহিনী, কই রে তুই? ও মোহিনী! ওহ ঠাকুমা, আমি তো ঘরেই আছি গো। তুমি সারাক্ষণ ডাকতে ডাকতে হয়তো ভুলেই গেছো। আমি ঘরের ভেতরেই ঘুমোচ্ছি। তা ঠিকই বলেছিস দিদি ভাই, বুড়ো বয়সে সবকিছুই যেন ভুলে যাই। চল তো একটু নদীর ঘাটে যাই। জল বুঝি ফুরিয়ে গেছে ঠাকুমা? হ্যাঁ রে দিদি ভাই, কলসির জল একেবারেই শেষ। রান্না করতে গিয়ে দেখি এক ফোঁটা জলও ঘরে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ততক্ষণে সবজিগুলো কেটে রাখো। আমি একটু পরে নদী থেকে জল এনে রান্নাটা বসিয়ে দেব। তুই না থাকলে আমার যে কিছুই চলে না রে দিদি ভাই, আমি যেন অচল হয়ে যাই। হ্যাঁ রে ঠাকুমা, চোখে জল কেন তোমার? তুমি তো আমার সব কিছু। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে জল নিয়ে আসছি। কার এত বড় সাহস আমার জঙ্গলে গাছ কাটে? হ্যাঁ মোহিনী, ওই পাশে কেউ গাছ কাটছে। এই গাছটা কেটে ফেলতে পারলে কিন্তু বেশ দাম পাওয়া যাবে। ঠিকই বলেছিস, লোকে তো বলে জঙ্গলটা নাকি অভিশপ্ত, ভয়ে কেউ এদিকে আসে না। সব মিথ্যা রে, সব মিথ্যা। দেখ কত দামি দামি কাঠ, এগুলো যদি বিক্রি করতে পারি তবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। থামো, আর একটা আঘাতও করবে না এই গাছে। আরে কে তুই? আমাদের গাছ কাটতে বাধা দিতে এসেছিস? এই গাছগুলো শুধু গাছ নয়, এরা আমার পরিবার, আমার আপনজন। কে কে তোমরা? শুনেছিস, একটা মেয়ে আমাদের আদেশ দিচ্ছে। আরে ওই মেয়ে, এই জঙ্গল কি তোর বাপের নাকি? আমরা যখন খুশি গাছ কাটবো, যখন খুশি জঙ্গলে আসব। তুই আদেশ দেবার কে রে? তাদের কথা শুনে মোহিনীর চোখ মুহূর্তেই সবুজ আলোয় ঝলমল করে উঠল। জঙ্গলের বাতাস হঠাৎ করে জোরে বইতে লাগলো। চারপাশের লতা পাতাগুলো কাঁপতে শুরু করলো। আমি এই জঙ্গলের রক্ষক। এই জঙ্গলই আমার সব। এই জঙ্গলই আমার মা। ধন্যবাদ আমাদের রক্ষক, তোমাকে ধন্যবাদ। সারা জীবন তুমি আমাদের সাথে এভাবেই থেকো। আমি সব সময় তোমাদের সাথেই আছি বন্ধুরা। দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল রাজপুত্র জয়। এত সুন্দর একটা মেয়ে এই জঙ্গলে, তাও আবার এত বড় জঙ্গলে সে একা আর একা রক্ষা করছে। আমি সব সময় তোমাদের সাথেই আছি বন্ধুরা।
দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল রাজপুত্র জয়। এত সুন্দর একটা মেয়ে এই জঙ্গলে, তাও আবার এত বড় জঙ্গলে সে একা আর একা রক্ষা করছে। সাপ! একটু সাবধানে হাঁটবে তো, আর একটু হলেই কিন্তু সাপটা তোমার পায়ে কামড় বসিয়ে দিত। আপনি আপনি কে? আমি পাশের রাজ্যের রাজপুত্র জয়, আর যাদেরকে একটু আগে ভয় দেখিয়ে তাড়ালো ওরা আসলে আমারই লোক। তার মানে আপনি সেই গাছ চোরদের নেতা? না না না, আমি গাছচোর নই। আসলে এই জঙ্গলে কেউ আসতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু জঙ্গলের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আমার বাবা তো কখনোই আমাকে এখানে আসতে দেবে না, তাই জঙ্গলের রহস্য জানার জন্য আমি বাবার সাথে চ্যালেঞ্জ করে এখানে এসেছি। ও তাই বলুন। কিন্তু আসল রহস্য তো অন্য কিছু। জঙ্গলের রানী অনেক বছর আগে মানুষের লোভের কারণে এই জঙ্গল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তাই কাউকে না কাউকে তো এই বনকে রক্ষা করতেই হবে। সব বুঝতে পারলাম। আজ আমি চলি, কিন্তু খুব শিগগির আবার ফিরবো তোমার কাছে। প্রকৃতি কন্যা, এবার সময় এসেছে আমাদের মোহিনীকে সব কিছু জানানোর। ও যদি সাবধানে না থাকে তাহলে যে ও সব শক্তি হারিয়ে ফেলবে ওই বিষাক্ত সাপের ছোবলে, তখন আমাদের এই অরণ্য আবারও নিস্তেজ হয়ে পড়বে। ঠিকই বলেছ। জানি না সত্যিটা জানার পর মোহিনীর কি অবস্থা হবে। মিথ্যা বয়ে বেড়ানোর থেকে সত্যি জেনে কষ্ট পেয়ে সহজ হওয়া অনেক ভালো প্রকৃতি কন্যা। তোমরা নিশ্চিন্তে থেকো, মোহিনী সবকিছু সময় মতোই সামলে নেবে। একদিন মোহিনী অসুস্থ অবস্থায় দিনের বেলায় তার ঘরের ভেতর ঘুমিয়েছিল। তখন সে স্বপ্নে দেখল একটা সাপ তাকে কামড়াতে আসছে, এমনকি তার মাকে খুব ভয়ঙ্কর ভাবে আঘাত করছে। ঘুমের ভেতর স্বপ্নটা দেখে সে চিৎকার করে উঠল, না ঠাকুমা! মোহিনী, এই মোহিনী, মোহিনী, কি হলো রে তোর? মোহিনী, দিদি ভাই! ঠাকুমা, আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কেউ আমার মাকে দা দিয়ে মারছে, আর একটা সাপ আমাকে তাড়া করছে। কাল যে সাপটা কামড়ে দিতে যাচ্ছিল দেখতে ঠিক তেমনই ঠাকুমা। ও সব কিছু না রে দিদি ভাই, স্বপ্ন তো স্বপ্নই হয়। না গো ঠাকুমা, না, স্বপ্নের সাথে নিশ্চয়ই বাস্তবের কিছু মিল থাকে। আমি কে ঠাকুমা? আমার পরিচয় কি? তখনই সেখানে হাজির হয় প্রকৃতি কন্যা। সে মোহিনীকে শান্ত করে বলে, শান্ত হও মোহিনী, শান্ত হও। প্রকৃতিমা, প্রকৃতিমা, বলুন প্রকৃতিমা, আমি কে? দয়া করে বলুন। সোনাঝুরি গ্রামের মালতী আর রাকেশের কন্যা তুমি। তোমার বাবা একজন কাঠুরে ছিল। এই জঙ্গলে কাঠ কাটতে এসে নাগকন্যা রতনের সাথে তোমার বাবার পরিচয় হয়। তোমার বাবা জানতো না যে সে একজন নাগিনী। তোমার বাবাকে ফুসলে সে বিয়ে করে। তুমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার জন্মের 7 দিন পর রত্না তোমার বাবাকে বলে তুমি তার কন্যা নও। পাশের বাড়ির রাজেশের সাথে তোমার মায়ের খারাপ সম্পর্ক আছে, সে সবকিছু নিজের কানে শুনেছে। তখন তোমার বাবা তোমার মাকে দা ধরে বাড়ি থেকে তাড়া করে। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের দুজনকেই শেষ করে দেব। আমার ঘরের সব আবর্জনা আজ শেষ হবে। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ঠুকঠুক করে এভাবে দৌড়াচ্ছ কেন? আরো জোরে দৌড়াও। আজ যদিও প্রাণে বেঁচে যায় তবে কিন্তু তোমার ঘর আমি জ্বালিয়ে দিব, এই বলে দিলাম।
কাঁদিস না মা, তোকে নিয়ে কোথায় পালাবো বলতো? জানি না ওই জালেমদের হাত থেকে তোকে বাঁচাতে পারবো কিনা। কি করবো এখন? কি ভেবেছিস তোর এই জারজ মেয়েকে নিয়ে পালিয়ে যাবি? কিছুতেই তোকে আজ পালাতে দিব না। এই বাচ্চা তোমার না, মারো একে, এক্ষুনি শেষ করে দাও। অহেতুক কষ্ট করে এই জঙ্গলে এলি। তুই কিন্তু ঘরে বসেও মরতে পারতিস, তাও আবার শান্তিতে। দয়া করো, আমাদের ছেড়ে দাও। বিশ্বাস করো, এই বাচ্চা তোমার। তোকে বিশ্বাস করে একবার ঠকেছি, আর না। আজই তোদের মা মেয়েকে শেষ করে দেব। শেষ দিন আজ তোদের। আমার পথে কাঁটা শেষ হবে। এবার আমি আমার শক্তি ফিরে পাবো, আমার সৌন্দর্য ফিরে পাবো। তার মানে আমার স্বপ্নটি সত্যি ছিল? হ্যাঁ মোহিনী, আমাদের জীবনের সাথে কিছু স্বপ্ন বাস্তবভাবে মিলে যায়। মানুষ আমাকে তন্ত্রমন্ত্র করে বোতলে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছিল, যার কারণে অরণ্য প্রায় ধ্বংসের পথে ছিল। তোমার মায়ের কারণেই আমি মুক্তি পেয়েছিলাম, আর তখন থেকে তোমাকে মানুষ করতে তোমার এই ঠাকুমার হাতেই তোমায় তুলে দিয়েছিলাম। ঠাকুমাকে কোথায় পেয়েছিলে প্রকৃতি মা? আসলে আমি এ জঙ্গলের সব থেকে পুরনো একটা গাছ রে মা। আমি গাছের রূপ ছেড়ে তোকে মানুষ করার জন্য মানুষের রূপ নিই। তোমরা সবাই আমার জন্য এত কিছু করেছো, আর আমার আপনজনই আমায় মেরে ফেলতে চেয়েছিল। আজ আমার বিষে তোদের সব কটাকে জ্বালিয়ে দিব। তোদের সময় শেষ। রত্না নাগিন রূপে এসে তার মুখ দিয়ে আগুনের হাওয়া বের করতে যাবে, তখনই রাজপুত্র জয় তার গলা বরাবর তলোয়ার চালিয়ে দিল। এই তো সেই সাপ। কিন্তু তুমি। আর একটু হলে এসব তোমাদের সবাইকে বিষের আগুন ছুঁড়ে মেরে ফেলতো। ভাগ্যিস আমি ঠিক সময়ে এসেছি। ধন্যবাদ তোমাকে। আজ না হয় কাল পাপী তার পাপের শাস্তি ঠিকই পায়। পাপের ন্যায্য শাস্তি হলো মৃত্যু, আর অন্যায়ের শেষ ঠিকানাই হলো পতন। তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি মোহিনী। তোমাকে আমি আমার রানী করতে নিয়ে এসেছি। তুমি কি যাবে আমার সাথে আমার রাজ্যে? না, এই জঙ্গলই আমার প্রাণ। এরা সবাই আমার আপনজন। এদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে মোহিনী, তোমাকে যেতে হবে না। আজ থেকে তোমার সাথে এই কুটিরেই আমি থেকে যাব। আজ থেকে এরা সবাই আমার আপনজন। মোহিনী, আজ আমি আসি, তবে আবার তোমার সাথে দেখা হবে। মোহিনীর বিপদ দেখে তার বন্ধু টিয়া জঙ্গলের সব প্রাণী বন্ধুদের ডেকে আনলো। মোহিনীর সব প্রাণী বন্ধুরা তাদের দুজনকে ভালোবেসে ঘিরে ধরল। আজ থেকে আমাদের আরো একটা নতুন বন্ধু হলো। কি মজা!